বলতে গেলে চোখে জল এসে যায়, কিছু করার নেই। বাইরেটা তো চিকন চাকন, ভেতরটা পুরো এরকম পরিস্থিতি। লোকে বলবে বিরাট ব্যাপার বিরাট ব্যাপার, কিন্তু তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি, আশা করছি তোমরা বেশ ভালো আছো। তো আজকে নিয়ে চলে এসেছি তোমাদের জন্য আরও একটি নতুন ভিডিও। তো আজকে দেখাবো তোমাদের মধ্যবিত্ত ফ্যামিলির খাবার দাবার। চলো দেখাই তোমাদের। তো এই দেখো, ভাত বানিয়েছি, এটা ডিমের ভুজিয়া, এখানে কুঁদরি ভাজা, আর এটা হচ্ছে যে শাক চচ্চড়ি, ভেন্ডির পোস্ত, আর এখানে আছে ডাল, মসুরের ডাল, আর চাটনি, আচার বানিয়েছিলাম। তো চলো তোমরা স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকো। তো কোনখান থেকে শুরু করি? একদিন বাজারে যে ভীষণ গরম, জানো তো বন্ধুরা, ভীষণ গরম লাগছে, ভীষণ। ভালো হয়েছে একটা? না ভালো হয়নি, ঢ্যাঁড়স ঢেঁড়সগুলো ভালো লাগে না। ওর ফেভারিট হচ্ছে চচ্চড়ি, আজকে মেনুর মধ্যে। খাও, তুমি খাও, আমরা ভাতই খাচ্ছি। কুমড়ো শাকের চচ্চড়ি আজকে করে। না লাগলেও কোনো উপায় আছে কি? ভালো না লাগলেও খেতে হবে, কারণ মধ্যবিত্ত পরিবারে, মধ্যবিত্ত বলা ভুল, নিম্ন মধ্যবিত্ত বলা ভুল। ঘর দুয়ার বড় ছোট দেখে বিচার করলে হবে না। কারণ বাবা তখন ব্যাংকে সার্ভিস করতেন, বাবাও খুব কষ্ট করেই করেছেন, কারণ যতদিন বাবা সার্ভিস করেছেন তাতে বাবাও প্রথমের দিকে ক্যাজুয়াল হিসাবেই ছিলেন প্রথম, তারপরে পরে পার্মানেন্ট, রিটায়ারমেন্টের 5 বছর আগে পার্মানেন্ট হয়েছে। তো যাই হোক, খুবই কষ্ট করে, খুবই জানি না কী হবে ভবিষ্যতে। আমি কালকেই বলছিলাম ওকে যে আমরা যে এত কষ্ট করছি, কোনোদিন এর ফল সুফল কিছু পাবো আমরা? আদৌ পাবো? মনে তো হয় না পাবো। আসলে কিছু কিছু লোক, কিছু কিছু মানুষ হচ্ছে যে এমন কপাল নিয়ে জন্মায়, যাই খারাপটাই হয়, ভালো হয়। যেটাই ভালো করতে গেলে খারাপ হয়ে যাচ্ছে। বল। যদি দিদি হতো তাহলে সকালবেলায় চুল কাটাতে নিয়ে যেত। এটা ঠিক, দিদি থাকলে অনেক কিছু অন্যরকম হতো, নেই বলে আমরা পাচ্ছি না, সমস্যা হচ্ছে। যদি চুল কাটায় তাহলে আমার সবজিগুলো ভালো হবে। সকালের দিকে রান্নার চাপ থাকে না, ঠাকুমা থাকলে কি হয়, সে নিয়ে চলে যায় সকলের বাড়িতে। আমাদের ডিউটি নেই, বাবা তো ভোরবেলা এসেছে, তো বাবাকে তো রেস্ট নিতে হবে না,
ডিউটি নাই বা থাকবে, বাবাকে তো রেস্ট নিতে হবে, নাহলে সারাদিন বাবা কী করে করবে বলো। বাবা একটু স্নান করে খাওয়া দাওয়া করছে, এবার বিকেলের দিকে যাবো তোমাদের নিয়ে বাজার। মাম্মা ভাইকে নিয়ে নিচে চলে যাও, যে দাদার ঘরে গিয়ে বসে ওদিকে দেখো মাম্মা চলে যাবে। আমার ঘরে কিছুই নেই, কি ঠিক করব? আছে বলো, এটা নিয়ে চলে যাবে। আমাদের কি বলছিস? কি এমন নাম দিচ্ছে ভাইকে ঠেলে ফেলে দিচ্ছি, তো ফোন দেবো না। দিয়ে দাও। ও ঠিক না, যাবো না আমি যাবো। চাকু নেই। দুষ্টুমি করবে না দুজনে। দেখতে পাচ্ছ দুজনকে থামিয়ে রেখে কিভাবে খেতেও বসতে হয়, মানে রান্না বান্না তো দূরের কথা, প্রতিদিন খাওয়া দাওয়া। আমরা সবার শেষে খাই, তো প্রতিদিন বলতে আমি যেই দিন বাড়িতে থাকি, বাবুকে যদি ঘুম পাড়ি দিয়ে খেতে আসে ওর মা, প্রথম খামলটা তুলতে যাবে কেঁদে উঠবে, মানে ঠাকুরের ফুল কামাই যাবে, কিন্তু ওর কান্না থামবে না, বাধ্য হয়ে ওকে আজকে জাগিয়ে রেখেছি, আমি তুমি জাগিয়ে রাখি, ঘুম পাড়ানোর দরকার নেই, আমাদের খাওয়া দাওয়া হলে তারপর ওকে শোয়াবে, নাহলে ঠিক খেতে বসে প্রথম খামলটা তোলার পরেই কাঁদবেই কাঁদবে। কারো কাছে থামবেও না, আমাকেই যেতে হবে ঘুম পাড়াতে আবার ঘুমিয়ে। এবার তখন কোনো দিন ঘুম থাকলে ঘুমিয়ে পড়ে, নাহলে জেগে থাকবে, আবার নিয়ে এসে আমাদের কাছে বসিয়ে দিয়ে খাবো। তখন এবার কি অসুবিধাটা হয়, ঘ্যান করতেই থাকবে, কান্নাকাটি করবে, ঠিক করে খেতেও দেবে না লাস্টে। ওই বললো যে ঘুম পাড়ানোর দরকার নেই, থাক আজকে তাড়াতাড়ি হয়ে গেছে, খাওয়া দাওয়া করে নিয়ে একদম ঘুম পাড়াবো। তো এটা নতুন করে বলার কিছু নেই, বাচ্চা যাদের থাকে তারা সবাই জানে, আমার দিদি বোনেরা সকলেরই অসুবিধে এটা সবার বাড়িতে, বিশেষ করে যাদের শাশুড়ি মা নেই, সেটা একটা ম্যাটার সত্যি কথা বলতে। এটা শাশুড়ি মা থাকলে কোনো অসুবিধা হয় না, কারণ যটাই বাচ্চা থাকুক, মানে যতগুলোই থাকুক, দুটো থাকুক, তিনটে থাকুক, চারটে থাকুক, সেই চারটাকেই একসাথে ম্যানেজ করতে হবে। আর তোমার কাছে সবচেয়ে বড় কথা, বাচ্চারা থাকে বেশিক্ষণ, কিন্তু আমার বাচ্চাদের একটা আমাদেরও দুর্ভাগ্য ওই দাদুর কাছে থাকে ঠিকই, যে আমার মেয়ে যখন 2 মাসের পেটে, তো তখন হচ্ছে মা মারা যায়। ও আমার ছেলেমেয়েরা কখনোই তার দাদুটা মানে ঠাকুমাকে দেখেনি। আমার মাথার ঠিক পেছনে যার ছবিটা দেখতে পাচ্ছ তোমরা, উনি হচ্ছেন আমার মা। এই ছবিটার কথা বলছি, উনি হচ্ছেন আমার মা। তো এইরকমই একটা সময় 2016 সালে উনি স্নেক বাইটে মারা যান। তো কি করছো তুমি? কি হচ্ছে? ভাই কোথায় গেল? ভাই করে দেখ, ভাই কি বের করছিল ব্যাগ থেকে? কাজেই হবে বলে যাও। তো যাই হোক, তারপর থেকে মোটামুটি আমাদের একটু সংসারটা একটু আরও মানে কীরকম হয়ে গিয়েছিলো, ওদের ডিউটি করে করে ওরা চলে যেত, যাই হোক করে ওই আলু পোস্ত, ডাল ভাত, ডিম সিদ্ধ এরকমভাবে চলছিল মোটামুটি। মাংস তো এখন খেতেই নেই 1 বছর, তারপর আবার ও 8 মাসের পেটে। জানি না, তো আমরা 1 বছর পালন করেছিলাম। তো আমাদের এখানে যেরকম নিয়ম সব শুনেছি সেই রকমই চলছিল। আর হচ্ছে তোমার ও 8 মাসের পেটে তখন ঠাকুমা মারা যায় আমার, ঠাকুমা শাশুড়ি, দিদি শাশুড়ি। এই যে মায়ের ছবির ঠিক পাশে এই ছবি তোমরা দেখতে পাচ্ছ না, পরে দেখাবো তোমাদের আবার। যাই হোক, ওই বছরটা আমাদের খুব খারাপ গেছে, কারণ আর ওই সময় থেকে আমাদের খারাপ সময়টা শুরু হয়েছে। তারপরে মামাম হতে
অনেকটা মানে ঘরটা যেমন একটা আলো ফিরে আসা, অনেকটা এসেছে। কারণ মিথ্যে কথা বলবো না, কারণ সেই সময়টা আমরা সবাই বাবারও এরকম হয়ে গেছি। বাবারও তখন চাকরি 4 বছর বাকি, বাড়ি থেকে অনেকটা দূরে, বাবার তখন অফিস। রোজ সকালবেলা বাবা 9টার সময় ভাত খেয়ে বেরিয়ে যেতেন, ফিরতেন সেই 5:30 6টা। এবারে আমরা দু ভাই একসাথে, তখন ভাইয়ের বিয়ে হয়নি তখন, আমরা দু ভাই একসাথেই ডিউটিতে চলে যেতাম বেশিরভাগ সময়। এরকম ডিউটি থাকতো। তো ডিউটিটা অন্যরকম ছিল, পরে চেঞ্জ হয়। বাধ্য হয়ে পরে আমাকে আমার ডিউটিটাকে চেঞ্জ করতে হয়, কারণ আমি দেখলাম যে দু ভাই একসাথে বেরিয়ে চলে গেলে বাড়িতে একটা বাচ্চাকে নিয়ে, ওরও তখন বেশি দিন আর বিয়ে হয়নি, 2.5 বছর তখন মাত্র বিয়ে হয়েছে। তার 2 বছরের মাথায় শাশুড়ি মারা গেছে, 3 বছর হতে যায় তখন হচ্ছে যে বাচ্চাটা হয়েছে। তো আসার পর থেকে বললে একা থাকিনি, মা কখনো একা রেখে যায়নি, তাই মানে সেই সময়টা আমারও মানে কীরকম একটা হয়ে গেছিলাম, ভালো লাগছিল না একদম একা একা, কিছুই ভালো লাগছে। তারপরে যাই হোক করে করতাম, এরকম হচ্ছে ব্যাপার। সবই ঠিক আছে, সবই মেনে নিই। দিয়ে আমি এলো ডিউটি না করে অফিসে একটা সেকশন, একটা দপ্তর ধরে নিয়েছিলাম, এখনও সেখানেই আছি। তো হচ্ছে যে দপ্তরের কাজে তো আরও চাপ জানো, সেখানে প্রথম প্রথম চাপ ছিল না, এবার যত দিন যাচ্ছে তত চাপ বাড়ছে। চাপ বাড়ছে বলতে কীরকম জানো, আমি যতদূর মানে দেখছি ওদের, যে মোটামুটি কাজ যদি কেউ ছেড়ে ফেলে চটপট করে, তাকে আরও কাজ দিয়ে দেয়। হ্যাঁ, এরকম টাইপের আর কি মেয়েটা দেখছি। কারণ দুটো বাচ্চা নিয়ে বাড়িতে, বাবারও বয়স হয়েছে, ফাঁকা। ওই ডিপার্টমেন্টেই ওরকম, যারা কাজ করে তাদেরকেই কাজ করতে দেয়, আর যারা কাজ করে না ফাঁকি মারে তাদেরকে কেউ কিছু ফোন টোন করি মাঝে মাঝে, ইয়ার্কি মারি যে কী গো, আর আমি ছেলেপুলে নিয়ে বাড়িতে আছি, একবার ফোনও করতে নেই। তুমি কি বুঝবে, ওর সঙ্গে আমার এই নিয়ে গণ্ডগোল হয়ে যায় মাঝে মাঝে। সত্যি কথা বলতে হয়তো তারও অসুবিধা আছে, আমারও এখানে অসুবিধা, এই মিলিয়ে যাই হোক করে চলছে আমাদের সংসার। তো বন্ধুরা, তোমরা যদি একটু পাশে থাকো, তোমরা যদি আমাদের ভিডিওগুলো দেখো, আমাদের এই চ্যানেলটাকে একটু বড় হতে সাহায্য করো, তাহলে আর কিছু হোক না হোক এই বাচ্চাগুলোর জন্য অন্তত একটু কিছু ভালো ব্যবস্থা আমরা করতে পারি। তো কথা বলতে গেলে চোখে জল এসে যায়, কিছু করার নেই। কিছু বলারই নেই আসলে, বর্তমান পরিস্থিতি এমন। মানে একটা কথা বললে আমার কথাটা খুব মনে পড়ে, মানে সেই বাইরেটাতে চিকন চাকন, ভেতরটা পুরোই ফাঁকা, এইরকম পরিস্থিতি। লোকে বলবে বিরাট ব্যাপার বিরাট ব্যাপার, কিন্তু মাসের শেষে যখন হিসাব করে দেখা যায় যা বেতন, যা পারিশ্রমিক পাই, তার দেখা যায় তার থেকেও আরও 2,000 টাকা এক্সট্রা খরচা হবে কোনো রকমে। সংসারটাকে টেনে নিয়ে এগিয়ে যাচ্ছি, কারণ কিছু বলার তো নেই, কাকে কী বলবো, কিছু করার নেই। তাই অল্টারনেটিভ কিছু করার জন্য, অল্টারনেটিভ কিছু কাজ করার জন্য, এখন যেহেতু ওখানে ডিউটিতে আমি ব্যস্ত থাকি, সেখানে তো আমি একটা দোকানদারি করে বসতে পারবো না। তো অল্টারনেটিভ যে কাজটা করা যেতে পারে সেটার জন্যই এই প্ল্যাটফর্মে আসা আমাদের। তোমরা খারাপভাবে নিও না, কিন্তু এখানে আসার একদমই আমার আগে ইচ্ছে ছিল না। হলে 2012 সাল থেকে আমি যখন প্রথম এই ইউটিউবটা শুরু হয়, তখন থেকেই আমি একজন কী বলবো উপভোক্তা, কিন্তু কোনোদিন ভাবিনি, তখন একটা অন্যরকম জীবনযাপন ছিল। আগে LICর এজেন্সি করতাম, মাসে যা ইনকাম হতো তাতে বছরের শেষে ইনকাম ট্যাক্স দিতে হতো।
একসময় প্রচুর টাকা ঘেটেছে, প্রচুর টাকা ঘেটেছে। এই ঘর দুয়ার, বাবাকে এই ঘর দুয়ার করার জন্য অনেক সাহায্যও করেছি। একার পক্ষে তো সম্ভব না, তোমরা তো দেখেছো আমার বিরাট বড় ঘর। তো আর প্রতিটা ব্যবসারই জানো তো আপ অ্যান্ড ডাউন আছে। তো ওই সময়কালীন কিছু সমস্যা হয়েছিল, তো সমস্যার জন্য ব্যবসা মার খায়। সংস্থার অনেকেই যারা ওই বিমা সংস্থার সঙ্গে যুক্ত ছিল 2012 সালের পর থেকে অনেকেই একটু ব্যাকফুটে চলে যায়, যার জন্যে বিকল্প রাস্তা হিসাবে তখন চাকরির জন্য চেষ্টা করছি। একটা বড় কর্পোরেট সংস্থার ইন্স্যুরেন্স সংস্থাতেই আমি ওয়ার্ক টু ইন্টারভিউতে গিয়েছিলাম। ওখানে আমাকে আজ থেকে 9 বছর আগে 13 সালে আমাকে ওরা জব অফার করেছিল 2,78,000 টাকা প্লাস ইনসেন্টিভ। কিন্তু ওদের একটা কন্ডিশন ছিল কি, আগের যে ইন্স্যুরেন্স কোম্পানিটাতে আমি কাজ করি সেই ইন্স্যুরেন্স কোম্পানিতে আমাকে রেজিগনেশন দিতে হবে। অনেক চিন্তা করলাম, চিন্তা করার পরে রেজিগনেশন লেটারটা আমি লিখেও ফেললাম। আমার নিজের লেটার হেড ছিল, লেটার হেডে আমি লিখে ব্রাঞ্চ ম্যানেজারের কাছে জমা দিতে গেলাম। ব্রাঞ্চ ম্যানেজার কিছুতেই ছাড়বে না, না তোমাকে ছাড়া যাবে না। আজকে যদি আমি সেখান থেকে পুরানো জায়গা থেকে ওই জায়গাতে চলে যেতাম, হয়তো আজকে অন্যরকম হতো। বেসরকারি সংস্থা হলেও যেমন কাজ বেশি হতো, ইনকামও বেশি হতো, কিন্তু সেই জায়গাতে পৌঁছতে পারিনি। সে কোনোভাবেই হোক তারা আমাকে আটকে দেয়। আর তারপরে বাড়িতে থেকে কাজ করার একটা সুবিধা, এইটা জন্য তখন একটা আছে যে অস্থায়ী কর্মী নিয়োগ হচ্ছিল পুলিশে। তো সেই অস্থায়ী কর্মী হিসাবে 2 ভাই আমরা যোগ দিই। দুর্ভাগ্যের বিষয়, অভাগা যেদিকে যায় সাগর শুকিয়ে যায়, জানো। 1410 টাকায় ঢুকেছিলাম, 9 বছরে সেটা হয়েছে 9,000। আর তোমরা তো জানো আজকের দিনে তেলের দাম যেখানে হচ্ছে, যে পেট্রোলের দাম যেখানে 120 টাকা কাছাকাছি, 115, সরষার তেল 200 টাকা কেজি। ডিউটি করতে গিয়ে যদি পয়সা সব শেষ হয়ে যায় তাহলে সংসারকে খাওয়াবো। যে আমাদেরকে চাকরিটা দিয়েছে তার কাছেও আমার একটা প্রশ্ন, আপনি কখনো একবার দেখবেন তো যে সত্যি 9,000 টাকায় ছেলেগুলো চলবে? তাহলে আপনি কি চাইছেন যে ছেলেটা আপনার, যে ছেলেটাকে আপনি কাজ দিয়েছেন সেই ছেলেটা নিজে খাবে আর কারো খাওয়ার দরকার নেই? আপনি বলছেন তাহলে বাবা মাকে দেখার দরকার নেই, সংসারকে দেখার দরকার নেই। প্রশ্নটা আমি তুলে দিলাম আজকে এখান থেকে। বন্ধুরা, তোমরা যদি শেষ অবধি ভিডিওটা দেখো, তোমাদের মতামত অবশ্যই জানাও। আমি অনেকদিন ধরে ভাবছিলাম যে বলবো কিন্তু আমি বলিনি। আজকে বলেই ফেললাম, আর চেপে রাখতে পারছি না, প্রচণ্ড কষ্ট হচ্ছে। সত্যি কথা বলতে খাওয়া দাওয়া শুধু না, এটা তো মেন, কিন্তু তারপরেও তো 2টো বাচ্চা নিয়ে যে বাচ্চাদের আবদার এইসবগুলো মেটানো, তখন নিজেদেরই খারাপ লাগে। বললে বিশ্বাস করবে না যে সোজা হয়ে উঠে দাঁড়াতে, যে সবসময় চেয়ারে বসে বসে কাজ করছে, সোজা হয়ে উঠে দাঁড়াতে গেলে কোমরে ব্যথা হয়ে যাচ্ছে, কোমরে এত যন্ত্রণা যে উঠে দাঁড়াতে পারছি না সোজা হয়ে। তো তুমি চিকিৎসা করাতে যাবে, তার জন্য ছুটি নেই। মুখেই বলছে 14 দিন তোমরা ছুটি পাবে, কিন্তু আলটিমেটলি কোনো ছুটি নেই। একদিন দিনের বেলা ডিউটি, একদিন রাতের বেলা ডিউটি করবে। রাতের বেলা ডিউটি শেষ হচ্ছে ভোরবেলা।
ভোর থেকে পরের দিন সারাদিন অফ। এবার তারপরের দিন যে duty আবার ছেলেটা সকালবেলা। যে ছেলেটা রাত্রেবেলা ডিউটি করার পরে বাড়ির সঙ্গে অ্যাটাচ থেকে, এটা যদি সেখানে থেকেই কাজটা হতো সেটা আলাদা ব্যাপার। জানি না এই কথাটা বলার জন্য কতজন কত কিছু, যদি কর্তাদের চোখে পড়ে ভিডিওটা, হয়তো অনেকে অনেক কিছু করবে, হয়তো চাকরি নিয়েও টানাটানি হয়তো হতে পারে। কিন্তু দেয়ালে পিঠ থেকে গেছে, আর পাচ্ছি না। যাক, অনেক কিছু তোমাদের সাথে দুঃখের কথা শেয়ার করলাম। দুঃখ মনের মধ্যেই লুকিয়ে রাখি। আমার বাবা যখন মারা যায়, মানে ধরো অ্যাক্সিডেন্টে যখন হয়, তখন থেকেও একদিন ডিউটি করেছে, একদিন মানে অফ গেছে। অফ যেদিন ছিল সেদিনই গিয়েছিল বাবাকে দেখতে, তারপরে ওরকম দুর্ঘটনা, তো সেই দিনই ও তো বাবার সঙ্গেই ফিরে আসে। তো ওখানে কাজকর্ম বলতে 4 দিন ছুটি নিয়েছিল। মানে ওই দিনটাকে ধরে পাইনি। আচ্ছা, 5 দিন ছুটি নিয়েছিল। তো সেই 5 দিনের জন্য তাকে নাইট করে করে সহ্য হয়েছে। আর একটা নাইট করা মানে কীরকম অসুবিধা হয় যে কোনো মানুষেরই, যারা করে তারা জানে। পরপর 3 দিন নাইট করতে হয়েছে। তাহলে ছুটিটা কবে দেবে আমি তো বুঝে পাচ্ছি না। যেদিন মরে যাবো, যেদিন আমাকে পুরানো হবে, ছুটিটা কবে দেবে? তার আগে কোনো দিন নেই। এই যে আমরা ভিডিও বানাচ্ছি, তো আমার খাওয়া শেষ হয়ে গেছে, যাই হোক। তো ভিডিও বানাচ্ছি যে ধরো সবাই তো বেড়াতে যাচ্ছে, ঘুরতে যাচ্ছে, আমার মেয়েও বলে মাঝে সাঝে, ছেলে এখনও বোঝে না, তো মেয়ে বলে, ও ভিডিওগুলো দেখে সকলে। তো ও আরই করে যে মা আমরা কি ঘুরতে যাব না, আমরা বেড়াতে যাব না কোথাও? ওকে বলেছিলাম যে আমি দীঘা নিয়ে যাব। ঠিকও হয়ে গিয়েছিল, বাবার সাথে যাব। আমার বাবার ওরকম হলো বলে আমাদেরটা মানে কিছুদিন পর যাওয়ার কথা ছিল, একদম যাব বলে ঠিক ছিল না, এরকম কথা হয়েছিল এরকম। তো যাবো, যে তোমরা একটা কথা ভাবো যে খাবার দাবার, বাড়ির সব এইসব পরিস্থিতি নিয়ে গিয়ে সেখানে মানে যেতে আসতেই খরচ হয়ে যাবে। তারপরে আবার সেখানে যদি মানে ছেলে মেয়ে চায় যে কিছু কেনাকাটা করবো, নিজেদেরও শখ যায় অনেক কিছু, সত্যি কথা বলতে। তুমি ধরো আরও 5 জন আমাদের সাথে গেলো, তো আমার সম্পর্কের হয়তো কেউ ভালো মানে বন্ধু কিংবা আমার ধরো দাদা বৌদি আরে গেলো হয়ে গেলো, তো ও তো সম্পর্কে জামা হয়, ও চাইলে হয়তো খরচ করতে পারে যে আমি দিচ্ছি তোমরা সবাই করো, এরকমটা হয়তো কোথার থেকে করবে। সেই জায়গাগুলোতে আমাদের কষ্ট হয়, মানে আমরা করতে পারি না এখনো। এইভাবে করে ফেললে হয়তো মাসে এই কাজটায় টানাটানি পড়ে যাবে। হ্যাঁ, তো সত্যি কথা বলতে এইগুলোর জন্যই আমাদের কষ্ট হয়। তো তোমাদের কাছে এইসব বলছি, তোমরা খারাপভাবে নিও না। হ্যাঁ, মনের কথা যেটুকু তোমাদের সঙ্গে শেয়ার করলে না নয়, মানে এমনি খাওয়া দাওয়া চলছে, তাই তোমাদের সাথে একটু গল্প করলাম। ভালো লাগলে ভিডিওটাকে আর বেশি বড় করবো না, এই ভিডিও এখানেই শেষ করলাম। টাটা, সবাই ভালো থেকো, ঠিক আছে? আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব সব করে দিও। পাশে থেকো এইভাবেই। যারা নতুন আসছো তাদের অসংখ্য ধন্যবাদ, যারা আগে থেকে আছো তাদেরও অসংখ্য ধন্যবাদ রইল আমার জন্য, তোমাদের জন্য আমার তরফ থেকে। আর কিছু ভুল ত্রুটি থাকলে অবশ্যই মার্জনা করে দিও। সবাই সঙ্গে থাকো। টাটা।